মারি সালাম জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি তোমাদেরকে। মার হবে কিন্তু মারি কোনো আওয়াজ হবে না, শুধু এতটুকু হবে, জ্বলবে কিন্তু বাড়ি কিছু বলা যাবে না। সিংহের মতন একদিন বাইচা থাকবে, শিয়ালের মতন 100 দিন বাইচা থাকার দরকার নাই। আজকে দেখেন মাশাল্লাহ, সাহস দেখেন। আমি জানি এটার পর অনেক কিছু ঘটবে, নগদে ওষুধ দিয়ে আলাইছে মাশাল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ডক্টর ইউনূসের অ্যাকশনে ভারতের 10 চুক্তি বাতিল, আতঙ্ক দিল্লিতে। 14 মাসের মেয়াদে অত্যন্ত সাহসিকতাপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন। হ্যাঁ, অন্য লেভেলে খেলতেছে। কি লেভেলে খেলতেছে জানেন? এই শেখ হাসিনার সাথে 10টা গোপন চুক্তি করছিল, ওই 10টা গোপন চুক্তি ছুঁড়া ফেলা দিছে, বাতিল ঘোষণা কইরা দিছে অলরেডি। এখন তো তাদের মাথা খারাপ হয়ে গেছে। ভারতের রাজনীতিতে এবং ভারতের সাংবাদিকদের চোখে মুখে গুম হারাম হয়ে গিয়েছে যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনায় হাত দিয়ে সেই কাজ এগিয়ে নেওয়ার পরিদর্শন করতে এসেছেন। এই সম্প্রতি বেশ কয়েকটা ঘটনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে, যে ঘটনাগুলো নিঃসন্দেহে আমরা যদি ঘটনার অন্তর্নিহিত কারণ অনুসন্ধান করতে যাই, ঘটনার পিছনের কারণ যদি অনুসন্ধান করতে যাই, তাহলে এখানে এবং এই আগুন লাগানোর সাথে ডিজিএফআই জড়িত, এই আগুন লাগানোর সাথে এনএসআই জড়িত, এই আগুন লাগানোর সাথে আর্মি সিকিউরিটি ইউনিট জড়িত, এই আগুন লাগানোর সাথে সেনাবাহিনীর কমান্ড জড়িত। বাংলাদেশে বসে আন্তর্জাতিক প্রাপ্তবয়স্ক কন্টেন্ট প্ল্যাটফর্মে সক্রিয় থাকার অভিযোগ ওঠে এক পর্ন তারকা দম্পতির বিরুদ্ধে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মডেল বলে পরিচয় দিতেন। তাদেরকে ধরে আনেন, রাজপথে দাঁড় করান, উত্তর নেন, উত্তর সোজা সাপটা না হলে একদম ঠাস ঠাস ঠাস, এই দেশ সোজা হয়ে যাবে। এই দেশে আইনের শাসন মানে এই নয় রাঘব বোলদেরকে অর্থের বিনিময়ে ছেড়ে দেবে। রহমান সাহেব নিশ্চয়ই এত খারাপ না যে তোরে এরকম ইনস্ট্রাকশন দিব, তুই এগুলো পপুলারিটি দিতে চাস হলে যে দেখেন স্যার আমি ওদের সম্বন্ধে কত কথা বলি, কেউ তো বলতে পারে না। এই দিন শেষ দিন সরকার আছে ভাই অন্য চিন্তা, হ্যাঁ অন্য লেভেলে খেলতেছে। আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটি হেলিকপ্টার নিয়ে চলে গেলেন একেবারে চিকেন নেকের পাশে অবস্থিত ঠাকুরগাঁ এবং লালমনিরহাট দুটি বিমান ঘাঁটির কার্যক্রম কতটুকু উত্তীর্ণ হয়েছে, কতটুকু এগিয়ে গিয়েছে তা পরিদর্শন করতে। সেখানে যেই যুদ্ধ বিমানগুলা রাখা হবে তার হ্যাঙ্গারের কাজগুলা কতটুকু এগিয়েছে তা উনি নিজ চোখে দেখে পরিদর্শন করতে গেলেন। এটা বাংলাদেশের রুটিন মাফিক কাজ হিসাবে উনি গিয়েছেন, কিন্তু ভারতের রাজনীতিতে এবং ভারতের সাংবাদিকদের চোখে মুখে গুম হারাম হয়ে গিয়েছে যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনায় হাত দিয়ে সেই কাজ এগিয়ে নেওয়ার পরিদর্শন করতে এসেছেন। সেই চিকেন নেক থেকে মাত্র 20 কিলোমিটার দূরে লালমনিরহাট আমাদের বিমান ঘাঁটিটি, যে বিমান ঘাঁটিটির মধ্যে 6 মাস আগে আমি বলেছিলাম যে এখানে চায়না, তুরস্ক, পাকিস্তান ইনভেস্ট করছে এবং চায়না, তুরস্ক, পাকিস্তান থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলা সেখানে রাখা হবে। যেটা চিকেন নেক আপনারা সবাই জানেন যে ভারতের 7 সিস্টার 60টি অঙ্গরাজ্যের সাথে যুগ যেই জায়গাটা দিয়ে আসা যাওয়া করতে হয় সেই জায়গাটা মাত্র 22 কিলোমিটার। এটাকে চিকেন নেক বলে, মুরগির গলা বলে। মুরগির গলাটা যেরকম চিকন আর লম্বা থাকে, সেই গলাটার মতন চিকন জায়গাটা তাদের পাড়ি দিতে হয় ভারতের মেইন ল্যান্ড থেকে ওই 7 সিস্টারে। ওই জায়গাটা, ওই খুব সেন্সিটিভ জায়গাটার ভিতরে হঠাৎ করে যখন পরিদর্শন করলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তখন ভারতের গুম হারাম হয়ে গেল। ভারতের এই গুম হারাম হয়ে যাওয়ার পিছনে যেই জিনিসগুলা আছে সেইগুলা আপনাদের সামনে তুলে ধরছি। গত মে মাসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা। তিনি জানিয়েছিলেন বাংলাদেশ গুরুত্বের সাথে দেখছে এই দুইটা বিমান ঘাঁটি। বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে উনি এটাই বুঝিয়েছেন আকার ইঙ্গিতে যে আমাদের সবচেয়ে বড় শত্রু ভারতের পাশে এই দুইটা আমরা বিমান ঘাঁটি সচল করতে যাচ্ছি এবং সেটা সচল করা আমাদের নিজেদের স্বার্থে প্রয়োজন। তখন সাংবাদিকরা নানা প্রশ্ন করেছিলেন, এর মধ্যে প্রশ্ন করেছিলেন যে এই বিমান ঘাঁটিতে শোনা যাচ্ছে চায়নার যুদ্ধ বিমান থাকবে, যেই যুদ্ধ বিমানগুলা খুব অত্যাধুনিক, খুব পাওয়ারফুল, যেগুলোর মাধ্যমে ভারতকে কুণ্ঠাসা করেছিল পাকিস্তান, সেই যুদ্ধ বিমানগুলা নাকি এখানে রাখা হবে। তিনি তা এড়িয়ে গিয়েছিলেন, না চায়নার নাম বলেছেন না পাকিস্তানের নাম বলেছেন। জানা গেছে যে ওখানে 15 থেকে 20টি JF-17 বিমান রাখা হবে। JF-17 যদিও এটা চায়নার প্রযুক্তি, কিন্তু এটার ফ্যাক্টরি এখন পাকিস্তানেও আছে, চায়নাতেও আছে এবং পাকিস্তান চায়না যৌথভাবে এই যুদ্ধ বিমানগুলা
এখন তৈরি করছেন। এই JF-17 আমরা 20টি যুদ্ধ বিমান কিনতেছি, গত কয়েকদিন আগে আপনাদেরকে নিউজটা দিয়েছিলাম। এই সেখান থেকে লালমনিরহাটেই 10 থেকে 15টি যুদ্ধ বিমান JF-17 রাখা হবে। সেগুলা রাখার যে হ্যাঙ্গার, যে মানে যুদ্ধ বিমান রাখার যে এয়ারপোর্টের ভিতরে স্থানগুলো আছে, সেই স্থানগুলা, সেই যুদ্ধ বিমানগুলা রাখার জন্য যে ঘরগুলা, ছাউনিগুলা তৈরি করা দরকার, সেই কাজগুলা এখন পুরোদমে চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরেই সেই কাজগুলা চালু করেছেন। এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে পরিত্যক্ত এই দুইটা এয়ারপোর্ট, একটা হলো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ি যেখানে ঠাকুরগাঁ, সেই ঠাকুরগাঁয়ে, আরেকটা হলো লালমনিরহাটে। এই দুইটা একেবারে কাছাকাছি এবং চিকেন নেক থেকে দুইটার দূরত্ব খুবই কম। তো সেই দূরত্বের খুবই কম জায়গায় যদি আপনার তুরস্কের অত্যাধুনিক ড্রোনগুলা থাকে, পাকিস্তান এবং চায়না থেকে আমদানি করা হয় এই যুদ্ধ বিমানগুলা, সেগুলা এখানে থাকে, তাহলে চিকেন নেক যে কোনো সময় এই যুদ্ধ বিমান দিয়ে কাট করে দিলে যখন মুরগির গলা কেটে দিবেন তখন তো মুরগি শেষ হয়ে যা। এই গলা কেটে দেওয়ার জায়গাটা যখন আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পরিদর্শন করছেন, এখন ভারতের পায়জামা ভিজে গিয়েছে অনেক নেতাদের, তাহলে ওয়াকারুজ্জামান কি ভারতের বিরুদ্ধে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে হাত মিলিয়ে ভারতকে শাস্তা করবে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা একা ভারত পেয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে? যে চিন্তা করেছিল সেই চিন্তা তাদেরকে পাল্টিয়ে দিল। কারণ সবচেয়ে মহা বিপদ হলো ভারতের জন্য চায়না এবং পাকিস্তান, যে দুইটা ভারতের দুই পাশে, একটা পূর্ব পাশে আরেকটা পশ্চিম পাশে, চাপা দিলেই কিন্তু ভারত শেষ। বারবার আমরা দেখছি চায়না দিয়েও মাইর খাচ্ছে, পাকিস্তান দিয়েও ভারত মাইর খাচ্ছে। এরই মাঝে এখন যদি বাংলাদেশ দিয়া মাইর খেতে হয় তাহলে ভারতের জন্য যাওয়ার আর কোনো জায়গা থাকলো না। ওদিকে নেপাল আর ভুটান তো বসে আছে সুযোগ পাওয়ার জন্য। বাংলাদেশ যখনই আগাবে চিকেন নেকে তখনই নেপাল আর ভুটান এসে এখানে সাহায্য করবে, কারণ তাদের কাছ থেকেও এই চিকেন নেকটা খুব সন্নিকটে কাছে। নেপাল আর ভুটানের যেতটুকু শক্তি আছে তারাও যদি এখানে, বিশেষ করে নেপালের যে শক্তি আছে, নেপালের সেনাবাহিনীর যে শক্তির সংবাদ আন্তর্জাতিকভাবে পরিচিত, স্বীকৃত, সেই নেপাল যদি বাংলাদেশের সাথে হাত মিলিয়ে ফেলে তাহলে চিকেন নেককে গলা কাটা করে 7 সিস্টারকে আলাদা করে দেওয়া খুবই ইজি বিষয়। কিন্তু ওয়াকারুজ্জামানকে এর আগ পর্যন্ত আমরা সন্দেহের চোখে দেখেছি যে উনি ভারতের মনোনীত এবং শেখ হাসিনার মনোনীত। এখন কথা হলো প্রিয় দর্শক, আমরা কথার যুদ্ধে যেতে পারি, অনেক বিষয় নিয়ে মতানৈক্য তৈরি করতে পারি, মতানৈক্য তৈরি হওয়াটা গণতন্ত্র। আমি যা বলছি তার যদি আপনারা অপছন্দ করে কমেন্টস লেখেন সেটাও আমার জন্য গণতন্ত্র, আমার জন্য শিক্ষণীয়। কারণ আমার সব কথাই যে আপনার পছন্দ হবে তা নয়, কারণ আপনার ভিতরে থাকতে পারে হালকা ভারত প্রেম, কারোর মধ্যে থাকবে গাঢ় ভারত প্রেম, কারোর মধ্যে আওয়ামী লীগ প্রেম, কারোর মধ্যে বেশি আওয়ামী লীগ প্রেম। তো তারা তো কিছুটা আমাকে গালি মন্দ লেখেনি, লিখবেনি, এটাই স্বাভাবিক। এটাকে আমি গণতান্ত্রিক অধিকার হিসাবে আপনাদের ধরে নিচ্ছি। মাত্র 20 কিলোমিটার দূরে লালমনিরহাটে যদি আমরা এই শক্তিশালী অবস্থানটায় মানে অবস্থানে থাকতে পারি তাহলে ভারতকে আগামী দিনগুলাতে হিসাব নিকাশ করে তার প্রতিবেশীদের সাথে যেরকম মিশতে হবে, এবং বাংলাদেশের রাজনীতিতে ভারত নাক গলানোর আগে 7 গ্লাস পানি খাবে। যে বাংলাদেশের রাজনীতিতে একবার নাক গেলে শেখ হাসিনাকে 24 সালে বিদায় করে তাদের 50-54 বছর যেভাবে চুষে খাচ্ছিলেন বাংলাদেশকে, এবং বাংলাদেশের কোনো সামরিক শক্তিকে ভারতের পাশে দাঁড়াতে দেন নাই। ভারতের পাশে কোনো সামরিক ঘাঁটি আমাদের নাই। আমাদের সামরিক ঘাঁটিগুলা হলো মাঝখানে, ওই বঙ্গোপসাগরের পারে কক্সবাজার আর চট্টগ্রামে, আর ঢাকার ক্যান্টনমেন্টে। এই যে আমরা আমাদের সামরিক শক্তিগুলা ঢাকার রাজধানীতে রাখার তো কোনো দরকার নাই। আমাদের সামরিক শক্তিগুলা ক্যাপিটালে থাকবে পরিমাণে কম, কিন্তু আমাদের বিশেষ করে এয়ারফোর্স থাকতে হবে বাংলাদেশের সাইডগুলাতে। যখনই বাহির থেকে কোনো যুদ্ধ আমাদের উপরে চাপিয়ে দেবে তখন আমাদের রাডারগুলা যদি আমাদের বর্ডার এলাকা না থাকে, ঢাকা থেকে ওই লালমনিরহাট পর্যন্ত রাডার আমাদের ব্যবহার যদি না করি, আমরা যদি লালমনিরহাট থেকে রাডারটা ব্যবহার করি তাহলে আমরা কলকাতা পাড়ি দিয়ে দেখতে পাবো আমাদেরকে কারা কোথ থেকে আক্রমণ করছে। তাই আমরা যদি বর্ডার সাইডগুলাতে বাংলাদেশের এই তিন দিক থেকে, একদিকে বঙ্গোপসাগর, ওই 3 দিকে যদি বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলাতে আমরা এরকম শক্তিশালী বিমান ঘাঁটিগুলা তৈরি করতে পারি এবং ভারতকে আমরা জানান দিতে পারি যে আমরা তৈরি আছি, তোমরা আসলে আর ফেরত যাবে না, কবুতরের বাচ্চার মতো আমরা ধরে ফেলবো। এই অবস্থা যদি আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী করতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে আর ভারত কোনোদিন নাক গালাতে পারবে না। উনিও তো সবচেয়ে বড় বিপদে। হ্যাঁ ভাই, উনি সবচেয়ে বড় বিপদে। ধরেন এই যে পুলিশের কেউ যদি অন্যায় করে, আমরা পুলিশের চিফকে দোষ দেই না,
আর্মিতে কেউ অন্যায় করলে আর্মির চিফকে দোষ দেয় না, র্যাবে কেউ অন্যায় করলে র্যাবের চিফকে দোষ দেয় না। উনার দলের মধ্যে যদি দোষ থাকে তাহলে আমরা কার দিকে আঙ্গুল তুলবো? ডক্টর ইউনূস স্যারের দিকেই তো আঙ্গুল তুলবো। এটা উনি খুব ভালো করে জানে। শেখ হাসিনার একমাত্র টার্গেট কে? ডক্টর ইউনূস। হ্যাঁ ভাই, চারদিক থেকে একদম তাক করে রয়েছে ডক্টর ইউনূসের দিকে। যে কোনো অ্যাঙ্গেলে পারে, টাকা পয়সা গোলা বারুদ যে কোনো অ্যাঙ্গেলে পারে ডক্টর ইউনূসকে ধ্বংস করে দিতে চায়। আর ডক্টর ইউনূস কি সেই সুযোগটা রাইখা যাবে যে আপনি ভবিষ্যতে আইসা উনারে ঝুলাই দিবেন, উনার ছেলে পেলেরে ঝুলাই দিবেন? সেই সুযোগ রাইখা যাবে না। আপনার এই ভরসাটুকু রাইখেন। শুধু কি শেখ হাসিনার টার্গেট না, পুরা ভারতের রয়ের পুরা টার্গেট কিন্তু এই ডক্টর ইউনূস স্যার। কারণ ডক্টর ইউনূস স্যার এই শেখ হাসিনার সাথে 10টা গোপন চুক্তি করছিল, ওই 10টা গোপন চুক্তি ছুঁড়া ফেলা দিছে, বাতিল ঘোষণা কইরা দিছে অলরেডি। এখন তো তাদের মাথা খারাপ হয়ে গেছে। শুধু একটা রাখছে, ওই যে আদানির সাথে বিদ্যুৎ লেনদেন, এই একটা জায়গা রাখছে, আর সব বন্ধ কইরা দিছে। বাংলাদেশ থেকে ট্রেন যাবে আগরতলা হইয়া ভিতরে, বাংলাদেশ থেকে ট্রেন যাবে এই ফেনী হইয়া ওদের ভিতরে, এরকম অনেক চুক্তি ছিল, সব চুক্তি বাতিল কইরা দিছে। আর এই চুক্তি বাতিল করাতে বুঝছেন ওদের মাথা খারাপ হয়ে গেছে। এই যে দেখেন না চারিদিকে আগুন টাগুন, কেন? কারণ কি আপনারা মনে করছেন যে নির্বাচন পিছাইবার জন্য ফন্দি? না, নির্বাচন পিছাইবার জন্য না। আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে কি রায় আসতে যাচ্ছে এটা ওনার মাথার মধ্যে চলে গেছে। আপনারা কি মনে করছেন উনি খালি অডিও কলে কথা কয় উনার কর্মীদের সঙ্গে? উনি আর কোনো কাজ করতেছে না, জয় আর কোনো কাজ করতেছে না। কি কাজ? পৃথিবীর যত ভাই বড় বড় উকিল ব্যারিস্টার আছে, আইনবিদ আছে, সবার সঙ্গে গোপনে কথা বলতেছে। এবং ইংল্যান্ডের বড় বড় উকিল ধরার চেষ্টা করছে, এই টিউলিপ ধরার চেষ্টা করছে, কিন্তু কেউ সম্মতি দেয় নাই। বিদেশের বড় বড় ব্যারিস্টাররা, উকিলরা এই মামলাটা, এই কেসটা স্টাডি করে বইলা দিছে শেখ হাসিনাকে কেউ বাঁচাইতে পারবে না। হ্যাঁ ভাই, কেউ বাঁচাইতে পারবে না। এবং ডক্টর ইউনূস স্যার এই নির্বাচন দেওয়ার আগে শেখ হাসিনার বিচারের রায়টা দিয়ে যাবে। একটা আপনি লেখা রাখতে পারেন এবং জুলাই সনদপত্র বৈধতা দিয়ে যাবে। ভুল হবে না ভাই, কোন রকম দুশ্চিন্তা করেন না। সবকিছু ভাই এটা সিস্টেমের মধ্যে দিয়ে যাইতে হয়, বুঝেন না? দুনিয়ার মাঠের খেলোয়াড় তো, তাদের খেলা বুঝতে আমাদের সময় লাগবে। জুলাই গণ অভ্যুত্থানের সাথে বা এনসিপির কারোই কোনো দুশ্চিন্তা করার কারণ নাই। সমস্ত দুশ্চিন্তা এখন ডক্টর ইউনূস স্যারের মাথায়। ডক্টর ইউনূস স্যার নিজেকেই বাঁচাইবার জন্য ব্যস্ত হয়ে আছে ভাই। হ্যাঁ, উনি তো নিজেকে আগে বাঁচাইতে হবে, তারপর না আমাদেরকে বাঁচাবে। কিন্তু বাঁচা মরার মালিক তো আল্লাহ, আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো। বাংলাদেশের রাজনীতিতে একটা টালমাটাল অবস্থা শুরু হয়েছে। এই সম্প্রতি বেশ কয়েকটা ঘটনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে, যে ঘটনাগুলো নিঃসন্দেহে আমরা যদি ঘটনার অন্তর্নিহিত কারণ অনুসন্ধান করতে যাই, ঘটনার পিছনের কারণ যদি অনুসন্ধান করতে যাই, তাহলে এখানে ভালো কোনো লক্ষণ আছে বলে মনে হচ্ছে না, বরং এখানে অশুভ লক্ষণ, অশুভ শক্তির এক অশুভ পাঁয়তারা আমরা এখানে লক্ষ্য করছি। আমরা প্রথমে শুরু করতে পারি আগুন কাণ্ড দিয়ে। এই কয়েকদিনের ভিতরে পরপর কয়েক জায়গায়, যেমন প্রথমে শুরু হলো মিরপুর 6 নম্বর একটি গার্মেন্টস ফ্যাক্টরিকে দিয়ে, এই মাত্র কয়েকদিনের ব্যবধানে সেখানে প্রায় 16 জন আগুনে অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আমরা দেখলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা এটা আন্তর্জাতিক অঞ্চল এবং শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর জন্য এটি অত্যন্ত সেন্সিটিভ একটি জায়গা। সেই জায়গার কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, এবং এই অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে, আমরা একটা ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে যে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিহিত তিনি কোথাও এক জায়গায় ফোন দিয়ে বলছেন যে বস, আমরা নিরাপদে আমাদের লোকজনকে সরিয়ে দিতে পেরেছি। এবং এটি ভাইরাল হয়েছে, আপনারা সবাই জানেন। ইদানিং ইউটিউবের বেশি বাড়াবাড়ির কারণে প্রুফগুলো আমি দিতে পারছি না, তবে যেগুলো বলছি এর প্রত্যেকটিরই কিন্তু প্রমাণ আছে। কে সেই ব্যক্তি, তিনি কোথায় কথা বলছিলেন, তাকে এখনো শনাক্তও করা হয়নি, গ্রেপ্তারও করা হয়নি। এরপরে চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানেও বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এই যে একের পর এক অগ্নিকাণ্ড, অগ্নি দুর্ঘটনা, আমাদের বাংলাদেশে এই অগ্নি নির্বাপনের ব্যবস্থাতে অত্যন্ত অপ্রতুল, সেটা আমরা স্বীকার করছি। এটা দীর্ঘদিন ধরেই এটি চলে আসছে। কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন একের পর এক এইভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটত। তারা বাসে আগুন দিয়ে, পেট্রোল বোমা মেরে, গান পাউডার দিয়ে মানুষ পুড়িয়ে বিএনপি জামাতের উপরে দোষ চাপানোর একটা হীন চক্রান্ত আমরা তখন লক্ষ্য করেছি। এবং এটি ধরাও পড়েছে, প্রমাণও হয়ে গেছে যে সরকার নিজেই, তৎকালীন সরকার স্বৈরাচার ফ্যাসিস্ট, সে নিজেই এই কাজটি করেছে। এরা যখন ক্ষমতায় থাকে তখনও আগুন সন্ত্রাস নিয়ে খেলা করে, আগুন দিয়ে অন্যজনকে শায়েস্তা করতে চায়, আবার যখন ক্ষমতার থেকে দূরে সরে যায় তখনও আগুন দিয়ে ফায়দা লুটতে চায়। এই দল, এটা হচ্ছে আওয়ামী লীগ।
এই আগুনগুলো শুধু যে আওয়ামী লীগ একা দিয়েছে, এখানে যে অন্য কারো হাত নাই, অন্য কারো ইন্ধনে যেটি হয় নাই, এর প্রমাণ কি? কিন্তু কোনো নিশ্চয়তা নাই। অবশ্যই আমাদের কাছে মনে হচ্ছে এটি কাউকে খুশি করার জন্য, এবং স্পষ্টভাবে যদি আমরা বলতে পারি আমাদের সীমান্তের ওপারের দেশটিকে খুশি করার জন্য, তাদেরকে কোন একটা বার্তা দেওয়ার জন্য হয়তো এই কাজটি করা হচ্ছে। তার প্রমাণ আছে, কারণ এই ঘটনাগুলো ঘটেছে কবে? যেদিন থেকে সেনাবাহিনীর যে 25 জন জেনারেলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছে, এরপর থেকে কিন্তু এই ঘটনাগুলো ঘটলো। সুতরাং আমরা বুঝতে পারি যেখানে কোনো দুর্ঘটনা ঘটছে, কোনো কিছু, কোনো কিন্তু রয়েছে এখানে। এই যে আগুন কাণ্ড, এরপরে আমরা দেখছি এই ঘটনার সাথে বিএনপি একের পর এক বিভিন্ন জায়গায় ইসলামপন্থী লোকদের উপরে তারা হামলা এবং আক্রমণ করছে। নিজেরা তো করছেই, এটা তারা 5 আগস্টের পর থেকে নিজেদের ভিতরে মারামারি করে, ফেসাদ করে এ পর্যন্ত প্রায় 200-র অধিক তারা নাই হয়ে গেছে, দুনিয়ার বুক থেকে তারা বিদায় নিয়েছে। প্রতিপক্ষ মানে একই দলের একজন আরেকজনকে এইভাবে। এরপরে এখন যেটা শুরু করেছে ওইটার পাশাপাশি এখন যেটা শুরু করেছে, তারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, এই জায়গাগুলোতে তারা আক্রমণ শুরু করেছে। আপনারা দেখেছেন যে মাদ্রাসায় দাওয়াত না পেয়ে সেখানে গিয়ে ভাতগুলো খেয়ে ফেলেছে, খাবারগুলো খেয়ে ফেলেছে সব। আজকে যে নেককারজনক ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সদর উপজেলার নিয়াজপুর ইউনিয়নের একটি মসজিদে, সেখানে ইসলামী ছাত্র শিবির কোরআন ক্লাস করছিল, কোরআনের একটি প্রশিক্ষণ, দারসুল কোরআন প্রোগ্রাম পরিচালনা করছিল। সেখানে গিয়ে যুবদলের ফারুক নামের এক সন্ত্রাসীর নেতৃত্বে কয়েকশো বিএনপি নেতাকর্মী গিয়ে সেখানে আক্রমণ চালায় এবং কয়েকজনকে মারাত্মকভাবে আহত করেছে। কিসের লক্ষণ এগুলো? ধর্মীয় প্রতিষ্ঠানে, ধর্মীয় উপাসনালয়ে, মসজিদ, মাদ্রাসায় ইসলামপন্থী লোকদের উপরে আক্রমণ করা, এটি কি বার্তা দেয়? এখানেও মনে হচ্ছে কাউকে না কাউকে খুশি করার জন্য এই কাজটি করা হচ্ছে। ওই আগুনের সাথে এটার একটা সম্পর্ক রয়েছে, একটা যোগসূত্র রয়েছে। অর্থাৎ যারা আগুন দিচ্ছে তারা হয়তো এদেরকে বলতে চাচ্ছে যে তোমরা যদি আমাদের মন পেতে চাও, তাহলে এই যারা ইসলামের কথা বলে বাংলাদেশে, তাদেরকে সাইজ করতে হবে। এর প্রমাণ আছে। এই যে মেয়েটা দেখুন, যে মেয়েটা ওই যে ফরাদের বিরুদ্ধে মামলা করেছিল, রিট করেছিল, আমি আগেই আপনাদের বলেছি বাম মানেই আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ মানেই ভারত। বামদের থেকে বাংলাদেশের মানুষ যদি সচেতন না হতে পারে, সাবধান হতে না পারে, তাহলে বাংলাদেশ আবার যে এরকম ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল হাসিনা, ওরকম করে দেবে। এই মেয়ে বলছে যে যারা ভারত বিরোধিতা, যাদের রাজনীতি কোথায় কোথায় যারা ভারত বিরোধিতা করে, তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো দরকার নাই, কোনো অধিকার নাই। চিন্তা করতে পেরেছেন? বাংলাদেশে থেকে এই ধরনের কথা। সুতরাং স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ভারত এখানে লোক লাগিয়ে দিয়েছে, তার এজেন্ট একেবারে পুরো মাত্রায় সর্বশক্তি নিয়োগ করে লাগিয়ে দিয়েছে। একদিকে তারা ভারত বিরোধী যারা, তাদের কুপাচ্ছে, একদিকে যারা ভারত বিরোধী তাদের ঠেঙাচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড ঘটিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। আর একটা গ্রুপ দিয়ে মসজিদে হামলা চালাচ্ছে, মসজিদের মুসল্লিদের উপরে হামলা চালাচ্ছে, মাদ্রাসার উপরে হামলা চালাচ্ছে, যারা নামাজ কালাম পড়ে, ধর্মীয় কাজকর্ম যারা করে, এদের উপরে হামলা চালাচ্ছে, আহত করাচ্ছে। একই সূত্রে গাথা। আবার সর্বশেষ সবচেয়ে শক্তিশালী প্রমাণ যেটা, এই বর্তমান ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী দোসরদের অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে আমার দেশ পত্রিকা। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এক লড়াকু সৈনিক মাহমুদুর রহমান, তিনি শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবাদ আন্দোলন সংগ্রাম করে গেছেন, কারো রক্তচক্ষু তিনি ভয় পান নাই। সেই মাহমুদুর রহমানের পত্রিকা আমার দেশ, সেই পত্রিকার একজন রিপোর্টারকে বিএনপির লোকজন, বিএনপির গুলশান কার্যালয়ের ভিতরে, দলীয় কার্যালয়ের ভিতরে তাকে বেদম প্রহার করেছে, পিটিয়ে তাকে আহত করেছে। দেখুন, সুতরাং এই সবগুলো আমাদের কাছে মনে হচ্ছে এক সূত্রে গাথা, কাউকে খুশি করার জন্য। এবং সেটি অলরেডি কিন্তু বের হয়ে গেছে। দেখুন, এই যে ওই সীমান্ত পারের দেশটিকে খুশি করার জন্য, তাদেরকে খুশি করে রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য, রাষ্ট্র ক্ষমতায় আসীন হবার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে। সুতরাং এই কাজগুলো করে আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতা ছাড়া যতটুকু আওয়ামীপনা করা যায় তার সবটুকু তারা ইতিমধ্যেই বাস্তবায়ন করে ফেলেছে। এখন যতটুকু বাকি আছে ততটুকু তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে, সরকার গঠন করার পরে, হয়তো নির্বাচনে যদি তারা সরকার গঠন করতে পারে, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তাহলে বাকি যে 16 কলা আছে আওয়ামী চরিত্রের, সেইটুকু তারা শতভাগ পূরণ করবে এবং বাংলাদেশের জনগণ নব্য আওয়ামী লীগকে দেখবে এই
অপেক্ষায় হয়তো আমাদেরকে। শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেই বিষয়টি কমেন্ট করবেন। সেই সাথে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসেন এবং এরকম ভিডিও দেখতে পছন্দ করেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে সকলে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমার এই চ্যানেলের ভিডিওগুলো। আল্লাহ হাফেজ।